নমস্কার এবং অমিতাভ নিয়ে চলে এলাম আমি সঞ্চালক অমিতাভ আর একবার আরও একটা পর্ব এবং অবশ্যই গল্প হলেও সত্যি বলে বাংলার হারিয়ে যাওয়া যে সমস্ত শিল্পী গুণী মানুষ বা বাংলার সংস্কৃতির সঙ্গে যারা জড়িয়ে রয়েছেন তেমনই বেশ কিছু অজানা বা ভুলে যাওয়া মানুষদেরকে নতুন করে আবার ফেরত নিয়ে আসার জন্য আজকের এই পর্বে আবার গল্প হলেও সত্যি। ভেবে দেখুন, সময়টা তো শীতকাল হলেই চারিদিকে নানান কনসার্ট, জলসা, বিভিন্ন অনুষ্ঠান এবং সেই অনুষ্ঠানগুলোর মধ্যে মূলত আমরা সব গান শুনে থাকি, বিভিন্ন বিখ্যাত মানুষের গান শুনে থাকি, বিখ্যাত শিল্পীরা অনুষ্ঠান করেন এবং তাদের মূলত যারা বাংলাতে অনুষ্ঠান করেন সেই বাংলাতে অনুষ্ঠানে কিছু গান থাকে যেগুলো বিখ্যাত অরিজিৎ সিং থেকে শুরু করে প্রায় প্রত্যেক শিল্পীরাই কম বেশি গেয়ে থাকেন, যেগুলো কোনো সিনেমার গান নয়। ওল্ড মেলোডিজ বা পুরনো বিখ্যাত গান তো আছেই, কিন্তু সেই সঙ্গে সঙ্গে স্থান পেয়ে যায় সেই কয়েকটা গান যে গানগুলো আমাদের খুব পরিচিত হলেও আমাদের অনেকে জানা নেই বা আমরা জানি না যে সেই গানগুলোর সঙ্গে জড়িয়ে থাকা সেই মানুষগুলোকে, যারা এই গানগুলোর জন্ম দিয়েছিলেন, নানান প্রতিবন্ধকতার মধ্যে দিয়েও তারা একটা নতুন ধারার প্রবর্তন করেছিলেন বা শুরু করেছিলেন বাংলা সংস্কৃতিতে, বাংলা গানের জগতে। পরবর্তীকালে তাদেরই পথ ধরে অনেকেই এসছেন। কারা এসছেন? অনেকেই এসছেন বলতে রক ব্যান্ড এসছে, বাংলা ব্যান্ড বা বাংলা গানের দল এসছে। আর এই সমস্ত বাংলার রক ব্যান্ড বা বাংলা গানের দল বা বাংলার বাইরে যে সমস্ত রক ব্যান্ড বা গানের দল যারা রয়েছেন, সেই সমস্ত গান যারা নিজেরা তৈরি করেন এবং মানুষের কাছে তুলে ধরেন অর্থনীতি, সমাজ, পারিপার্শ্বিক অবস্থা, বিপ্লব, প্রতিবাদ, প্রতিরোধ এবং নানান ধরনের বার্তা পৌঁছে দিতে সেই গানগুলো তারা লিপিবদ্ধ করেন বা তৈরি করেন। সরাসরি সেইগুলো মঞ্চে তারা উপস্থাপনা করেন। এই ধরনের গান যে পদ্ধতি বা ধারা, সেটা শুরু হয়েছিল কবে থেকে বা কারা করেছিলেন জানেন? ভারতবর্ষের প্রথম রক ব্যান্ড, তার জনক কারা? আজকের দিনে যে গানগুলো আপনারা প্রত্যেক দিন কোনো না কোনো মঞ্চে শুনতে পান, যেগুলো অত্যন্ত পরিচিত এবং যে গানগুলো শুনলে শরীরের মধ্যে একটা উন্মাদনা তৈরি করে যা সম্পূর্ণ বাংলা ভাষায়, সেই গানগুলো কারাই বা নিয়ে এসেছিলেন আমাদের কাছে? সেই ইতিহাসটা জানার জন্য অবশ্যই আপনাদেরকে নিয়ে যাব সেই শুরুর দিনের ঘটনা প্রবাহে, যে সময়কালে দাঁড়িয়ে এই গানগুলোর জন্ম হয়েছিল। চলুন সেই মানুষগুলো যাদের নামও আমরা এখন কেউ করি না বা যাদের নাম করতে ভুলে যাই, তাদের গানগুলোই করি, সেই সমস্ত শিল্পী যারা বাংলার সংস্কৃতির প্রতিমাতে তারা তুলি ধরেছিলেন, তারা কারিগর হয়েছিলেন। সময়টা 70-এর দশক। তখন কলকাতা বা বাংলার মঞ্চ মানেই, জলসা মানেই হেমন্ত মান্না, সন্ধ্যা মুখোপাধ্যায়, শ্যামল মিত্র, ইনারাই দাপিয়ে বেড়াচ্ছেন বাংলা জুড়ে। 70-এর দশকে দাঁড়িয়ে কয়েকজন বন্ধু মিলে ঠিক করলেন তারা একটা অন্য ভাবধারার গান মানুষকে উপহার দেবেন। 74-এ দাঁড়িয়ে তৈরি হলো নতুন করে একটি গানের দল যাদের নাম সপ্তর্ষি। 1974-এ তৈরি হওয়া এই গানের দল প্রথমে সপ্তর্ষি এবং তারপর তার নাম বদল করে হলো তীরন্দাজ। তারপরে সেই তীরন্দাজ থেকে সেই গানের দলের নাম পরিবর্তন হলো এবং সেই নাম পরিবর্তন করে হলো গৌতম চ্যাটার্জি বিএসসি অ্যান্ড সম্প্রদায়। তাদেরই দলের অন্যতম একজন সদস্য ছিলেন যার নাম রঞ্জন ঘোষাল। সেই রঞ্জন ঘোষালের ইচ্ছাতে এবং তার কথা অনুযায়ী সেই গৌতম চ্যাটার্জি বিএসসি অ্যান্ড সম্প্রদায় বদলে গেল অন্য নামে।
যে নামের সঙ্গে প্রভাবিত ছিলেন প্রত্যেকে সদস্যরা, যারা এই সপ্তর্ষি থেকে তীরন্দাজ বা তীরন্দাজ থেকে গৌতম চ্যাটার্জি বিএসসি অ্যান্ড সম্প্রদায়ে যুক্ত ছিলেন। আর তাদের জীবনযাত্রায় প্রভাব বিস্তার করেছিলেন বাংলার কবি জীবনানন্দ দাশ। জীবনানন্দ দাশের একটি কাব্যগ্রন্থ যার নাম সাতটি তারার তিমির, সেখানে একটি ঘোড়া বলে কবিতা ছিল, যার দুটো লাইন তাদেরকে খুব আকর্ষণ করে বা রঞ্জন ঘোষালকে খুব আকর্ষণ করেছিল। মহিনের ঘোড়াগুলি ঘাস খায় কার্তিকের জ্যোৎস্নার প্রান্তরে। সেখান থেকে তিনি বেঁচেছিলেন মহিনের ঘোড়াগুলি। প্রথমে সপ্তর্ষি, তারপরে তীরন্দাজ, তারপরে গৌতম চট্টোপাধ্যায় বিএসসি অ্যান্ড সম্প্রদায়, তারপর নতুন নামকরণ হলো মহিনের ঘোড়াগুলি। টেলিভিশনের উন্মত্ততা বা টিভির যে একটা নেশা এবং সেটা সামগ্রিকভাবে সামাজিক জীবনযাত্রার মাঝখানে তার অনুপ্রবেশ এবং পরবর্তীকালে তা এক বিস্ফোরণ করে সমাজকে একটা জায়গায় কুক্ষিগত করে রাখা বা সামাজিকভাবে একটা মানুষের মধ্যে তাদের নিয়ন্ত্রণ করার যে একটা প্রাধান্য তৈরি করা, সেই টেলিভিশন বা দূরদর্শনকে নিয়ে তারা তৈরি করলেন প্রথম তাদের গান। যে গান আজও মঞ্চে আমরা বহু শিল্পীকে গাইতে শুনি, বা প্রত্যেক বিখ্যাত শিল্পীরা তো বাংলার মঞ্চে এই গানটা গানই। সেই গানটা অবশ্যই আপনাদের সকলের খুব পরিচিত গান, পৃথিবীটা নাকি ছোট হতে হতে। এই গান তাদের লোকপ্রিয় এবং জনপ্রিয়তার একটি জায়গা তৈরি করলো সেই 70-এর মাঝ বরাবর। শহর ছাড়িয়ে গ্রামায় কিংবা গ্রামান্তরে পাড়ায় সেই গানের একটা আলাদা করে সুনামি তৈরি হতে শুরু করলো সেই মধ্য 70-এ দাঁড়িয়ে। বলা যেতে পারে সেই মধ্য 70-এ দাঁড়িয়ে একটা আলাদা করে প্ল্যাটফর্ম তৈরি হলো, বাংলা গানের এক আলাদা ধারার এক নতুন করে পরিবর্তন হলো। এবং সেখানে সেই 7 জন মানুষ তারা বিভিন্ন জায়গায় অনুষ্ঠান করে সেই গানগুলো পৌঁছে দিতেন। টনক নড়ল কলকাতা শহরবাসীর। শহরের মানুষের মধ্যে ফিসফাস করে আলোচনা শুরু হতে লাগলো তাদের এই গান শুনে। কেউ কেউ বললেন যে এরা আমেরিকার নিউ ইয়র্কের আন্ডারগ্রাউন্ড ভেলভেটের মতো করে এরা গান করে। আবার কেউ বললেন না, এরা বব ডিলানের মতো। আবার কেউ কেউ তাদেরকে গোঁড়া বামপন্থী বলতেও শুরু করলেন। সেই বামপন্থী মনোভাবাপন্ন বলে পরবর্তীকালে পরিচিত হওয়া গৌতম চট্টোপাধ্যায়, তিনি গানের দলের অন্যতম স্থপতি ছিলেন এবং একজন গীতিকার। এবার আপনাদেরকে বলি যে মহিনের ঘোড়াগুলো পথ চলা শুরু করে দিল, আর সেখানে আর্থসামাজিক অবস্থায় ব্যঙ্গ বিদ্রূপ করে নানান কিছুকে সামনে তুলে ধরে তারা একটা প্রতিবাদ গানের মধ্যে দিয়ে সমাজের বিভিন্ন স্তরে পৌঁছে দেওয়ার চেষ্টা করল। একের পর এক বিখ্যাত সেই গান, পৃথিবীটা নাকি ছোট হতে হতে তো একেবারে বাংলার প্রত্যেকটি মানুষ সেই গানের সঙ্গে পরিচিত। তোমায় দিলাম, হায় ভালোবাসা, আমার প্রিয় ক্যাফে, টেলিফোন, ঘরে ফেরার গান, এরকম নানান জনপ্রিয় গান একের পর এক তারা পৌঁছে দিতে শুরু করলেন। বাংলার জীবনযাত্রায় বদলে যেতে থাকলো মানুষের গান শোনার স্বাদ। 1976 থেকে 1981 এই একটা পর্যায়ে তারা তাদের গানের দল নিয়ে বাজিমাত করলেন কিংবা রেখাপাত করলেন, তারপর আবার হারিয়ে গেলেন বলতে যে যার নিজস্ব কাজে ব্যস্ত হয়ে গেলেন। 1977 সালে তাদের প্রথম অ্যালবাম যা রিলিজ করে সংবিঘ্ন পাখিকুল ও কলকাতা বিষয়ক এই নামে। 1978 অজানা উড়ন্ত বস্তু, সংক্ষেপে অ-উ-ব। এর পরবর্তী 1979-তে তাদের পরবর্তী অ্যালবাম দৃশ্যমান মহিনের ঘোড়াগুলি। হ্যাঁ, এরপর 1980-81 পর্যন্ত তারা প্রচুর লাইভ শো করেছেন,
সেই সঙ্গে শুরু করে দিয়েছিলেন চিন্তাভাবনার পার্থক্য। অনেকেই সেই অনুষ্ঠানের মধ্যে দিয়ে নতুন করে তাদের পায়ের তলায় শক্ত ভিত পেতে শুরু করেছিলেন, যারা এই বিখ্যাত শিল্পীদের আড়ালে থেকে নিজেদের প্রতিভার যথেষ্ট মূল্যায়ন পাচ্ছিলেন না। বলা যেতে পারে বাংলার প্রথম রক ব্যান্ড, কথাটা ভুল, ভারতবর্ষের প্রথম রক ব্যান্ড মহিনের ঘোড়াগুলি, যারা শুরু করে দিলেন এক নতুন ধারার সঙ্গীত, আর এটা প্রমাণিত করলেন যে হ্যাঁ, এভাবেও শুরু করা যায়। তাই যারা চলচ্চিত্র কিংবা আধুনিক গানে বিখ্যাত হননি, তাদের একটা নতুন করে প্রাণে শক্তি এলো আর জোর এলো মেরুদণ্ডে, যে আমরাও আমাদের প্রতিভা দিয়ে নতুন করে খোলা মঞ্চে আমাদের অধিকার আদায় করে নিতে পারি, আমরাও মানুষের কাছে পৌঁছাতে পারি। এক্ষেত্রে আপনাদের বলে রাখি যে সেই নতুন করে শুরু হওয়া পথ চলাতে বহু মানুষ একের পর এক এই তাদের গান পছন্দ করতে শুরু করলেন। 80 দশকে এই ব্যান্ড বা গানের দল ভেঙে পড়ার আগে পর্যন্ত গৌতম চট্টোপাধ্যায়রা 7 জন মিলে যে প্রাথমিক শুরু করেছিলেন সেই গানের দল উপহার দিয়েছিল একটা নতুন ধারার আর নতুন চিন্তা ভাবনার। ফুল, পাখি, তুমি, আমি, এইগুলো বাদ দিয়েও যে গান হতে পারে, আর সেই গান যে লোকপ্রিয় বা জনপ্রিয় হতে পারে, এই ভাবধারার একটা জন্ম তাদের মাধ্যমে হয়েছিল বাংলার সংস্কৃতির অঙ্গনে। এবং তার পরবর্তীকালে যখন 80 দশকে এই ব্যান্ড বা গানের দল ভেঙে যায়, যে যার মতো নিজেদের কাজকর্মে ব্যস্ত হয়ে পড়ে, সেই 80 থেকে যদি আবার 76-এ ফিরে যাই, তাহলে 76-এ তাদের প্রথম অ্যালবাম যখন বেরোয়, সংবিঘ্ন পাখিকুল এবং কলকাতা বিষয়ক, সেই অ্যালবামের পর আনন্দবাজার একটা রিভিউ করেছিল, এবং সম্ভবত আনন্দবাজারের পক্ষ থেকে শ্রমিক বন্দ্যোপাধ্যায় একটি লেখা লিখেছিলেন এই বাংলা গানের দলের কথা নিয়ে, এবং সেখানে প্রশংসায় ভরিয়ে দিয়েছিলেন এই মহিনের ঘোড়াগুলিকে। সেই মহিনের ঘোড়াগুলি আজও তার ধারাবাহিকতা বজায় রেখেছে, কারণ হয়তো গৌতম চট্টোপাধ্যায়রা নেই, তাদের দল নেই, কিন্তু আজও মঞ্চে তাদের গানগুলো আমাদের শরীরে শিহরণ আনে। যে গানগুলো কখনো হারিয়ে যাবে না, যে গানগুলো কখনো পুরনো হবে না, তার মধ্যে শহরের উষ্ণতম দিনে যেমন আছে আমি গাই, ঘরে ফেরার গান আছে, হায় ভালোবাসা আছে, টেলিফোন আছে, আমার প্রিয় ক্যাফে আছে, এবং অবশ্যই প্রত্যেক মঞ্চে যারা আজকের বর্তমান শিল্পীরা তারা যে গানটি করেন, মূলত প্রায় সবার কণ্ঠেই শুনেছি, পৃথিবীটা নাকি ছোট হতে হতে। 80 দশকে যখন তাদের বাংলা গানের দলটি ভেঙে গেল, মহিনের ঘোড়াগুলি, সেই সময় গৌতম চট্টোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ হয়েছিল অরুণেন্দু দাসের, এবং তারপর তারা 4টি কভার সংকলন সম্পাদিত করে বার করেছিলেন আবার নতুন করে। এবং তারপর 1995-তে আরও একবার চেষ্টা করা হয়েছিল, যেখানে 1995-তে তৈরি হয় আরেকটি অ্যালবাম, আবার মহিনের ঘোড়াগুলি কভার সংকলন। সেই গানগুলোকেই ফিরিয়ে আনা এবং সেই গানগুলোর সঙ্গে নতুন করে আজকের প্রজন্মর কাছে সেই গান পৌঁছে দেওয়া। কিন্তু ইতিমধ্যে প্রজন্মের পর প্রজন্ম ধরে এই গানগুলো আমাদের কাছে প্রবাহমান। বরঞ্চ বলতে পারি তারা শুরু করেছিলেন বলে আমরা কবির সুমন, অঞ্জন দত্ত বা নচিকেতা চক্রবর্তীর মতো মানুষদের কাছে আলাদা ধরনের গানের যে একটা উপস্থাপনা সেটা পেতে পেরেছিলাম 90-এর দশকের গোড়ার দিকে। শুরুটা হয়েছিল কিন্তু 1974-এ। সেই মানুষগুলোর নাম আজকের দিনে কেউ করেন না, কিন্তু তাদের গান আর তাদের ধারা পরবর্তীকালে জন্ম দিয়েছে অসংখ্য ব্যান্ড কালচার যেটা, এবং তার জন্মভূমি বা জনক এই মহিনের ঘোড়াগুলি। ভারতবর্ষের প্রথম রক ব্যান্ড শুধু নয়, যে এভাবেও গানকে নিয়ে মানুষের কাছে পৌঁছে যাওয়া যায়, তারা সেই বার্তাটা পৌঁছে দিয়েছিলেন। কিন্তু কারা ছিলেন এই ব্যান্ড বা এই গানের দলের সদস্য? প্রদীপ, বিশ্বনাথ, তাপস, তপেশ, রঞ্জন, আব্রাহাম এবং একম অদ্বিতীয়ম গৌতম চট্টোপাধ্যায়।
এই 7জন মানুষকে নিয়ে তৈরি হওয়া বাংলার আলাদা ধারার যে গানের একটা পথ, যে গানের মধ্যে আমেরিকান, ল্যাটিন, রক, জাজ, লোকায়িত সংস্কৃতির গান এবং বাউল, তারা সব ধরনের মিলিত একটা প্রচেষ্টায় একটা অন্য ধরনের সঙ্গীতের নির্যাস তৈরি করতে সক্ষম হয়েছিলেন। আর তাই আজও পর্যন্ত সেই গানগুলো আমাদের কাছে পুরনো হয়নি, বরঞ্চ বলতে পারি সেই গানগুলোর মধ্যে আমরা খুঁজে পেয়েছিলাম দ্য বিটলস, আমরা সেই গানগুলোর মধ্যে খুঁজে পেয়েছিলাম বব ডিলানকে, সেই গানগুলোর মধ্যে আমরা ফান বিটোভেনকে আমরা খুঁজে পেয়েছিলাম, এবং সেই সঙ্গে সঙ্গে রবি শঙ্কর কিংবা আলী আকবর খান, তাদের মতো গুণী শিল্পীদেরকেও আমরা তাদের গানের মধ্যে পেয়েছিলাম। আজকের দিনেও নানান গানের স্রোতে যখন মঞ্চে বিখ্যাত শিল্পীরা গান করেন, মূলত গৌতম চট্টোপাধ্যায়দের নামগুলো তারা করেন না। তাই আজকের প্রজন্ম যারা এই গানগুলোকে ভালোবেসে ফেলেছে, তারা জানেন না যে বাংলার হাত ধরেই ভারতবর্ষের রক ব্যান্ড কালচারের জন্ম হয়েছিল এবং আলাদা ধারার সঙ্গীতকে তারা মানুষের কাছে পৌঁছে দিয়েছিলেন, যার জন্য আমরা পেয়েছি 90-এর দশক থেকে অসংখ্য শিল্পীদের, অসংখ্য প্রতিবাদের এই খোলা মঞ্চে। তাদের সেই শক্তি আর আত্মবিশ্বাসটা যারা দিয়েছিলেন, তারা এই তপেশ, তাপস, রঞ্জন, বিশ্বনাথ, আব্রাহাম, প্রদীপ, গৌতম চট্টোপাধ্যায়রা। আজকের দিনে প্রায় বিস্মৃত হয়ে যাওয়া বাংলার সংস্কৃতির এই সমস্ত যারা শিল্পী, যারা সংস্কৃতির প্রতিমাটি নির্মাণ করেছেন, আলাদা ধারার জন্ম দিয়েছেন, আজকে এবং অমিতাভ এবং গল্প হলেও সত্যির পক্ষ থেকে তাদের প্রতি শত সহস্র কোটি প্রণাম এবং শ্রদ্ধা। এবং সেই সঙ্গে বলে রাখি যে শুধু এরাই ছিলেন না এই মহিনের ঘোড়াগুলির সদস্য, এরা তো মূলত ছিলেন, কিন্তু আরও যারা ছিলেন তাদের নাম তো একেবারেই আমরা কেউ করি না। সঙ্গীতা ঘোষাল, শর্মিষ্ঠা চট্টোপাধ্যায়, মিনতি চট্টোপাধ্যায়, প্রণব সেনগুপ্ত, প্রবাল হালদার, তপেন চট্টোপাধ্যায়, দীপক মজুমদার, এদেরকেও কালের নিয়মে আমরা ভুলে গেছি। আজকে যতই শুনি বিজাতীয় গান, যতই শুনি সাগর পাড়ের গান, আরব সাগরের পাড়ের গান, মনে রাখবেন সেখানেও বাংলার জয় জয়কার ছিল। কারণ যে গানগুলো এখনও পৃথিবী জুড়ে বাঙালি বা ভারতীয় মানুষদের জীবনযাত্রার সঙ্গে জড়িয়ে আছে, সেই 60, 40, 30 পরবর্তী সময় থেকে, 1930-এর পরবর্তী সময় থেকে সেখানে জড়িয়ে আছে কোনো না কোনো বাঙালি সঙ্গীত পরিচালক, বাঙালি সুরকার, বাঙালি গায়ক। আপনারা যারা এই মানুষগুলোকে চেনেন না, তারা যাতে চিনতে পারেন, আর এই মঞ্চে যখন এই গানগুলো হবে যাতে এই মানুষগুলোকে স্মরণ করতে পারেন, তার জন্যই আজকের এবং অমিতাভতে গল্প হলেও সত্যি এই পর্বে, আজকের পর্বে সেই হারিয়ে যাওয়া মহিনের ঘোড়াগুলির কথাই আপনাদের বললাম। পরবর্তী পর্বে আবার নতুন কিছু নিয়ে, অজানা বাংলার সংস্কৃতি কিংবা অজানা পৃথিবীর নানান ঘটনা নিয়ে ফিরে আসব এবং অমিতাভ। পরবর্তী পর্বের জন্য অপেক্ষায় থাকুন, আর ততক্ষণে এই সমস্ত গানগুলো যেগুলো আজকের পর্বে বললাম, পারলে একবার শুনে নিন কানে হেডফোনটা দিয়ে, রাতে শুয়ে শুয়ে দেখবেন আলাদা করে একটা তৃপ্তি পাচ্ছেন। কারণ এই দিনগুলো আর ওই হারিয়ে যাওয়া ট্রাম লাইনগুলো এখনো তো আমাদেরকে ডাকে। হ্যাঁ, শহরের সেই উষ্ণতম দিনগুলোতে তখন তো ঘরে ফেরার গানই সবাই গায়। তাহলে ঘরে ফেরার গান গাইতে থাকুন আর শুনতে থাকুন মহিনের ঘোড়াগুলি। ততক্ষণের জন্য আমি নতুন কিছু নিয়ে আবার ফিরে আসছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন, সাবধানে থাকবেন এবং অবশ্যই বাংলার সঙ্গে থাকবেন, বাংলার সংস্কৃতির সঙ্গে থাকবেন। আজকের মতো শুভরাত্রি।